আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। গত পর্বে আমরা দেখেছিলাম কম্পিউটারের শ্রেণীবিভাগ সমূহ আর এই শ্রেণীবিভাগ সমূহ বর্ণনা ছাড়া। আজকে আমরা দেখব কম্পিউটার শ্রেণীবিভাগ সমূহের উদাহরণ এবং বর্ণনা সহ। ঠিক আছে, তাহলে আর দেরি না করে আমরা সরাসরি আমাদের লেসনে চলে যাচ্ছি। আমরা লেসনের শুরুতেই আমরা দেখতে পাই যে কম্পিউটারের শ্রেণীবিভাগ সমূহ একটু খেয়াল করলে আমরা দেখি কম্পিউটার শ্রেণীবিভাগ সমূহ। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কম্পিউটার শ্রেণীবিভাগ। কিন্তু এই শ্রেণীবিভাগের মধ্যে আমরা কম্পিউটার শ্রেণীবিভাগে দেখি যে নানা রকম বৈশিষ্ট্য, এগুলো তো আমরা গত ক্লাসে বলে নিয়েছি। কিন্তু আজকে আমরা একটু ডিপলি দেখব যে কম্পিউটার প্রয়োগ ক্ষেত্রের ভিত্তি করে কম্পিউটারকে যে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল, এই সাধারণ এবং একটা স্পেশাল অথবা একটা বিশেষ। তাহলে সাধারণ কম্পিউটারের আমরা একটা চিত্র দেখে নিচ্ছি। এই সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার আর বিশেষ উদ্দেশ্যের কম্পিউটার আমরা একটু খেয়াল করে দেখি। এটা আমাদের সাইডে একটা দেখা যাচ্ছে সাধারণ উদ্দেশ্যে যে কম্পিউটারগুলো তৈরি করা হয়েছিল, এগুলো সাধারণত গাণিতিক হিসাব নিকাশ, সিম্পলি কোনো কাজের জন্য দোকানে বা ছোটখাটো হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হতো। সাধারণত এই কম্পিউটারটার পরিধি প্রযুক্তির প্রসারে অনেক ছোট হয়ে আসছে, কিন্তু আরো আগে কম্পিউটারগুলোর পরিধি অনেক বড় ছিল, রাইট? এখন আমরা দেখব যে বিশেষ উদ্দেশ্যে যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল ওইটা। বিশেষ উদ্দেশ্যে আমরা একটু খেয়াল করলে আমরা স্ক্রিনে দেখতে পাই যে বিশাল বড় একটা কম্পিউটার, এটার নাম হচ্ছে ENIAC। এই কম্পিউটারটা অনেক বড় আকৃতির একটা কম্পিউটার ছিল, সর্বপ্রথম প্রোগ্রাম চালিত কম্পিউটার, যা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা বা বড় বড় গবেষণাগারের জন্য প্রয়োজন হতো। মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কম্পিউটারগুলো আবিষ্কার করা হয়েছিল। এরপর আমরা দেখব যে বিশেষ উদ্দেশ্যে যেগুলো হয়েছে ওইগুলোর মধ্যে আরো ক্যাটাগরিজ আছে। ওই ক্যাটাগরিজ ডাটা গ্রহণ ও প্রক্রিয়াকরণের উপর ভিত্তি করে আমরা একটু খেয়াল করে দেখি। ডাটা গ্রহণ ও প্রক্রিয়াকরণের উপর ভিত্তি করে কম্পিউটারকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। এই তিনটি ভাগের মধ্যে কি? প্রথম ভাগটা হচ্ছে আমাদের অ্যানালগ কম্পিউটার, সেকেন্ড ডিজিটাল কম্পিউটার, থার্ড হাইব্রিড কম্পিউটার। আবার অ্যানালগ কম্পিউটারের আমরা ডেফিনিশনে যাই, অ্যানালগ কম্পিউটার কাকে বলে, রাইট? আর অ্যানালগ কম্পিউটার আমরা একটা চিত্র দেখি। অ্যানালগ কম্পিউটারের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। অ্যানালগ কম্পিউটার হচ্ছে, মনে করো তোমার সূর্য থেকে যে তাপমাত্রা আসছে, সূর্য থেকে যে তাপমাত্রা তুমি পাচ্ছ, এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা জিনিস। ন্যাচারাল একটা বস্তুকে ডিজিটালে কনভার্ট করা বা এর এই ন্যাচারাল জিনিসটার পরিমাপটা করার জন্য যে ডিজিটাল বস্তুটা ব্যবহার করা হয়, ওই কম্পিউটারটা ব্যবহার করা হয়, তাকে অ্যানালগ কম্পিউটার বলে। এরকম আমি একটু ভেঙে বলে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। আমাদের যখন হার্টে অনেক বেশি প্রেসার হয় বা আমাদের এই প্রেসার বেড়ে যায়, তখন আমাদের এই বডিতে যে রক্ত চলাচল থাকে, এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল বা অ্যানালগ সিস্টেম, রাইট? এটা ডিজিটালি আমাদের প্রকাশ করা যায় না। কিন্তু ডাক্তার বা যে যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট গুলো আছে, দেখা যায় যে আমাদের প্রেসার মাপার জন্য এখানে একটা বস্তু বা একটা যন্ত্র ব্যবহার করা হয়। এটা প্রেস করে করে আমাদের প্রেসারটা দেখা হয় যে 80 থেকে 120 আছে কিনা। এটার মধ্যে একটা কাঁটা থাকে। তাই এই অ্যানালগ সিস্টেম সেম, অ্যানালগে অ্যাকুরেট কোনো ফলাফল পাওয়া যায় না, জাস্ট একটা ধারণা বা একটা মোটামুটি একটা লিমিটেশন পাওয়া যায়। অ্যাকুরেট কোনো ফলাফল অ্যানালগে পাওয়া যায় না। এরপর আমরা দেখব ডিজিটাল কম্পিউটার। এটা হচ্ছে ডিজিটাল ফার্স্ট বলবো না, ডিজিটাল কম্পিউটার আবিষ্কার হওয়ার পর এটা অনেক প্রযুক্তির প্রসেস বা প্রোগ্রেস হতে হতে এইরকম একটা ছোট আকৃতিতে চলে আসছে। এই কম্পিউটারটা একটা সময় অনেক বড় ছিল। এটা মূলত IBM কোম্পানির একটা কম্পিউটার। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে কম্পিউটারটা, ডিজিটাল কম্পিউটার। ওকে, এরপর আমরা দেখব হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ আছে আবার ডিজিটালও আছে, দুইটা কম্পিউটারের মিশ্রণ বা সংমিশ্রণে যেই কম্পিউটার তৈরি হয় তাকে হাইব্রিড বলে। যেমন অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সংমিশ্রণে যেই কম্পিউটার তৈরি হয় তাকে হাইব্রিড কম্পিউটার বলে। তাহলে একটু খেয়াল করলে আমরা দেখি হাইব্রিড কম্পিউটারে মানুষের প্রেসার, ব্লাড সুগার, এরপর হার্টের পালস, ওইগুলো অ্যানালগ সিগন্যাল, ওইগুলা মেশিনের ডিসপ্লেতে ডিজিটাল আকারে দেখায়, রাইট? ডিজিটাল আকারে যে দেখায় পয়েন্ট 99 বা 98 এরকম পয়েন্ট আকারে দেখায় না, ওইগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। কিন্তু আমাদের কাছ থেকে যে ক্যাপচার করা হয় অ্যানালগ সিগন্যালগুলা এই কিছু ইনস্ট্রুমেন্ট বা কিছু যন্ত্র দিয়ে, ওই জন্য বলা হয় এটাকে হাইব্রিড। এইটার মধ্যে অ্যানালগ আছে আবার ডিজিটালেরও সংমিশ্রণ আছে, রাইট? এরপরে আমরা দেখব যে আকার
গতি, কর্মদক্ষতা এবং সংরক্ষণ ওইগুলোর উপর ভিত্তি করে কম্পিউটারকে, ডিজিটাল কম্পিউটারকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। 4টি ভাগে, 1 নম্বর ভাগ আমরা দেখে নিচ্ছি একটু। ডিজিটাল কম্পিউটারের 4টি ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে সুপার কম্পিউটার। সুপার সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কম্পিউটার সুপার। এরপর মেইন ফ্রেম, এরপরে মিনি, এরপর মাইক্রো, রাইট? এই 4টি ভাগে ভাগ করা হয় সাধারণত। এই 4টি ভাগ আমরা এখনই দেখব। এই যে 4টি ভাগ আমরা দেখতে পাচ্ছি, সুপার, মিনি, মাইক্রো, মেইন ফ্রেম, মাইক্রো, মিনি, মাইক্রো, ওকে। এরপর আমরা দেখি যে এই 4টি ভাগের এক্সাম্পল এবং এর এই সুপার কম্পিউটারের পিকচার আমরা দেখতে পাচ্ছি। এই যে সুপার কম্পিউটার, এই সুপার কম্পিউটারের পরিধি খুবই বড়, আর এর স্টোরেজ বা এর ধারণ ক্ষমতা, এর মেমোরির ক্ষমতা অনেক বিশাল থাকায় এর নামটাই হয়েছে সুপার, এবং এটা একসঙ্গে লক্ষাধিক কম্পিউটারের কাজ করতে পারে বলে এর সুপার কম্পিউটার। এটা অনেক শক্তিশালী একটা কম্পিউটার। এটা দিয়ে কি করা হয় যদি প্রশ্ন করা হয়, এটা দিয়ে অনেক ধরনের বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহার করা হয়। পরমাণু অস্ত্র হোক আর গবেষণাগারে হোক, অনেক বড় বড় কাজের জন্য এই সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। আমাদের সাধারণত এই কম্পিউটার কাজ আমাদের সাধারণ লাইফে প্রয়োজন হয় না। এরপর আমরা দেখব যে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার আমরা এখানে দেখতে পাচ্ছি। মেইন ফ্রেম কম্পিউটারের ফিচার কি বা বৈশিষ্ট্য কি? মেইন ফ্রেম কম্পিউটার এমন একটা কম্পিউটার সুপার কম্পিউটার থেকে অনেক একটু কম শক্তিশালী। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর একের অধিক ডুয়াল চ্যানেল বা অনেক বড় চ্যানেল নিয়ে কাজ করা যায়। কেমন? তুমি মনে করো একটা মেইন ফ্রেম কম্পিউটারের মালিক, তোমার ফ্রেন্ডকে তুমি শেয়ার করতে চাচ্ছ তোমার কম্পিউটারের অ্যাক্সেস, তুমি তোমার ফ্রেন্ডকে দিয়ে তোমার কম্পিউটার ইউজ করাতে পারবা। এই মেইন ফ্রেম কম্পিউটারের এই ফিচারটা অনেক ভালো। মেইন ফ্রেম সিস্টেমটাই একটা কম্পিউটার ইউজার অনেকজন ইউজ করতে পারে অনেক চ্যানেল থেকে, রাইট? এ হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারের মেইন ফিচার। এরপর আমরা দেখব মিনি কম্পিউটার। আমাদের পৃথিবীতে যে কম্পিউটারগুলো আমরা সচরাচর ব্যবহার হয়, এ থেকে একটু বড় এবং একটু বেশি কর্মদক্ষতা সম্পন্ন কম্পিউটারটাই হচ্ছে মিনি কম্পিউটার। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মিনি কম্পিউটার, এটা আকৃতিতে একটু বড়, আর এর কাজ বা এর যে কর্মদক্ষতা নরমাল মিনি কম্পিউটারটা মেইন ফ্রেম থেকে একটু কম, আর কিন্তু মাইক্রো কম্পিউটার থেকে অনেক ভালো। আমরা মেইন ফ্রেম কম্পিউটার দেখতে পাচ্ছি। আর এর মেইন ফিচার যে জিনিসটা মিনি কম্পিউটারের মেইন ফিচার হচ্ছে এর মধ্যে মাইক্রো কম্পিউটার থেকে অনেক বেশি সাপোর্ট সার্ভিস এবং ল্যাবে অথবা যে কোনো গণনা কাজে, যে কোনো জরিপে এই মিনি কম্পিউটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা দেখব মাইক্রো কম্পিউটার। আমাদের এই স্ক্রিনে যতগুলো ডিভাইস দেখা যাচ্ছে, ট্যাব, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ওই সবগুলাই মিনি কম্পিউটারের আওতায় পড়ে। এখানে টাইপ অফ মাইক্রো কম্পিউটার পড়ে, এই মাইক্রো কম্পিউটারের আওতায় পড়ে সবগুলা। আমরা এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু মাইক্রো কম্পিউটার। আমরা এই মাইক্রো কম্পিউটারের পালা যাওয়ার পর আমরা সবাই কিন্তু রুট লেভেলে মাইক্রো কম্পিউটার ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখব মাইক্রো প্রসেসর উপর ভিত্তি করে যে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল কম্পিউটারকে, একটা অ্যাপল আর একটা আইবিএম। আমরা প্রথমে দেখি অ্যাপল কম্পিউটার। অ্যাপল কম্পিউটারের যদিও ভালো কোনো চিত্র পাওয়া যায় না, এই জন্য আমি অ্যাপল কম্পিউটার নিয়ে কথা বলতেছি না, আর আইবিএম ওইগুলো নিয়ে আপাতত স্কিপ করতেছি। এরপর গঠন ও আকৃতিভেদে মাইক্রো কম্পিউটারকে আবার কয়েক সাধারণ ভাগে যে ভাগ করা হয়ে থাকে, এই যে ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি একটু খেয়াল করো। ল্যাপটপ, ডেস্কটপ, এরপর পামটপ, নোটবুক, পকেট কম্পিউটার, রাইট? এই যে 5টা কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রথমেই আছে ল্যাপটপ, ল্যাপটপের একটা চিত্র দেখা যাচ্ছে। এরপর ডেস্কটপ, ডেস্কটপের একটা চিত্র দেখা যাচ্ছে। এরপর আমার উপরে আছে পামটপ। এই যে পামটপ দেখতে পাচ্ছ, পামটপটা কেন পাম হয়েছে আমি এগুলো সবগুলো ডেসক্রাইব করতে। কারণ ল্যাপটপ কেন ল্যাপটপ বলা হয়? ল্যাপ মানে কুলের উপর রেখে ব্যবহার করা হয় বলে একে ল্যাপটপ বলা হয়, এইরকম ভাবেই নামটা আসছে। ডেস্কটপ কেন ডেস্কটপ বলা হয়? ডেস্কটপটা মূলত ডেস্কের উপর বা কোনো টেবিলের উপর রেখে কাজ করতে হয়, এই জন্য একে ডেস্কটপ বলা হয়ে থাকে। পাম মানে কি? হাতের তালু। পাম মানে হাতের তালু, এই জন্য হাতের তালুর উপর রেখে যে কম্পিউটারটা ইউজ করা হয় মূলত, এই জন্য এই কম্পিউটারকে বলা হয় পামটপ।
এরপর আমরা যদি আসি নোটবুক ছোটোখাটো নোটবুকের মতোই আমাদের যে দৈনিক নোট খাতা থাকে বা নোটবুক থাকে ওইগুলোর মতোই ল্যাপটপ থেকে আকৃতিতে অনেক ছোট কিন্তু কর্মদক্ষতায়ও কম, দেখতে অনেকটা ল্যাপটপের মতো একে নোটবুক বলা হয়ে থাকে। আর প্রযুক্তির অনেক প্রসারের ফলে এখন নোটবুক অনেক আকৃতিতে বড় হয়ে গেছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পকেট কম্পিউটার। মোবাইল, তোমার হাতে যে মোবাইল আছে, তোমার হাতেও একটা ডিভাইস আছে, ওয়্যারলেস ডিভাইস, যে কোনো কিছু, ওই প্রত্যেকটাই কিন্তু কম্পিউটার। এই যে পকেট কম্পিউটারে দেখা যায় মোবাইলের আকৃতিতে অনেকগুলো আছে মেশিন, এই সবগুলোই পকেট কম্পিউটার। পকেটে রেখে ব্যবহার করা যায় বলেই একে বলা হয় পকেট কম্পিউটার, রাইট? এই পর্যন্ত আমি আমার ক্লাসে যা আলোচনা করছি, তোমাদের যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে নিবা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আর কমেন্ট করার জন্য বা কোনো প্রশ্ন করার জন্য কোনো ধরনের কোনো দ্বিধাবোধ করবে না, অবশ্যই তোমরা এখানে প্রশ্ন করার জন্য বলা হয়েছে। আর আরও বেশি জানার ইচ্ছে থাকলে, আরও বেশি জানার কৌতূহল থাকলে অবশ্যই তোমরা গুগল ম্যাপ শরণাপন্ন হবা এবং সার্চ দিয়ে দিবা যে এই জিনিসটা জানতে চাও। তোমরা এখন সবাই মোটামুটি কম বেশ ইন্টারনেট ইউজ করো, তোমাদের জানার জন্য কোনো প্রবলেম হবে না, গুগল মামা তো আছেই সবসময়। আর এই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সেই কামনায় আল্লাহ হাফিজ।